4 এখানে একটা আবৃত দশমিক ভগ্নাংশ আছে যেটাকে আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব। তো এটা হচ্ছে ঠিক আগের ম্যাথটার একটা রিভার্স প্রসেস। তো প্রথমে ধাপটা কি আমরা পালন করব, দশমিকের পর যত ঘর সংখ্যা আছে তা দেখব এবং সেই সংখ্যক শূন্য একের পর বসিয়ে যে মানটা পাওয়া যায় তা দিয়ে প্রদত্ত সংখ্যাটাকে গুণ করব। আচ্ছা, তো প্রদত্ত সংখ্যাটা আমি আগে লিখে ফেলি, 42.3478, 7-8-এর ওপর পৌনঃপুনিক। তো এটাকে আমরা এভাবে লিখতে পারি 42.34787878। তো এটা অসীম পর্যন্ত যাবে। তো এটা হচ্ছে আমাদের প্রদত্ত সংখ্যাটা। এখন আমরা দেখব যে সেই সংখ্যায় দশমিকের পর কত ঘর সংখ্যা আছে। আমাদের যে প্রশ্ন সংখ্যাটা দেওয়া আছে এখানে দেখো দশমিকের পর 1 2 3 4 চারটা সংখ্যা দেওয়া আছে। তো একের পর 4টা শূন্য বসাবো। তো এই যে 10,000 মানটা পাইলাম এই মানটা দিয়ে প্রদত্ত সংখ্যা দিয়ে গুণ করতে হবে। তো এটাকে দিয়ে 10,000 দিয়ে গুণ করলাম, করলে কি হবে, এই যে 4টা শূন্যের জন্য দশমিক যেই স্থানে আছে সেই স্থান থেকে ডান ঘরে 4 ঘর সরে যাবে। অর্থাৎ এখানে আসে না দশমিকটা 1 2 3 4, অর্থাৎ দশমিকটা 8-এর পরে চলে আসবে এখানে। তো লিখে ফেলি 42 পয়েন্ট, আচ্ছা পয়েন্ট তো হবে না, এখানে হবে হচ্ছে 4 2 3 4 7 8, 8-এর ওপরে আমার দশমিকটা চলে আসলো। তারপরের ম্যাথগুলো লিখে ফেলি, অঙ্কগুলো 7 8 7 8 ডট 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 ডট। ওকে, তো এটা আমরা একটা সংখ্যা পাইলাম। এরপর দ্বিতীয় ধাপটা হচ্ছে দশমিকের পর কয়টা অনাবৃত্ত সংখ্যা আছে তা গুণে দেখা। ঠিক আছে, আমরা এখন গুনবো দশমিকের পর কয়টা অনাবৃত্ত সংখ্যা আছে, মানে যার উপর কোনো পৌনঃপুনিকের ফুটা নাই। ঠিক আছে, তো এখানে দশমিকের পর 3 4 এই দুইটার উপর কোনো ফুটা নাই, অর্থাৎ এরা হচ্ছে কি অনাবৃত্ত সংখ্যা। তার মানে দেখলাম 2টা অনাবৃত্ত সংখ্যা আছে। তো সেই সংখ্যক শূন্য একের পরে বসিয়ে যে মান পাওয়া যায় তা দিয়ে প্রদত্ত সংখ্যাটা গুণ করতে হবে। অর্থাৎ একের পর 2টা শূন্য নিলাম, তো এই 100 দিয়ে প্রদত্ত সংখ্যাটাকে গুণ করতে হবে। তো গুণ করলে কি পাওয়া যায়, গুণ করলে আমরা পাবো 100 দিয়ে গুণ করলে কি হবে, দশমিকটা 2 ঘর পরে চলে যাবে, অর্থাৎ এখানে 4-এর পরে চলে যাবে। ঠিক আছে, তাহলে 4234.787878 এভাবে যাইতে থাকবে। ঠিক আছে, তো আমরা দেখো কি কি পাইলাম, 2টা সংখ্যা পাইলাম। তো সংখ্যার বাম পাশের পূর্ণ সংখ্যাটা দেখি, 42 মানে 423478, আর এখানে হচ্ছে 4234। তো এখানে আমি একটু পূর্ণ সংখ্যাগুলো লিখে ফেলি। প্রথমে কি পেয়েছি, প্রথমে পেয়েছি 423478, আর পরে পেয়েছি 4234। এখন তৃতীয় ধাপ হচ্ছে প্রথম ধাপে প্রাপ্ত মান থেকে দ্বিতীয় ধাপে প্রাপ্ত মানকে বিয়োগ দেওয়া। একটু আমি এখানে আবার লিখতে হবে, 423478 থেকে 4234 এই অংশটা বাদ দিচ্ছি। তো বাদ দিলে আমরা ক্যালকুলেটর করে পাই 419244। ঠিক আছে, তো এখানে আমরা একটা মান পাইলাম। চতুর্থ ধাপ হচ্ছে তৃতীয় ধাপে প্রাপ্ত ফলাফল ডিভাইডেড বাই এক্স। এখন এক্সটা কি, এক্স হচ্ছে দশমিকের ডান পাশে যতগুলো আবৃত্ত সংখ্যা আছে, আবৃত্ত যতগুলো অঙ্ক আছে ততটা 9 লিখব, আর যতগুলা অনাবৃত্ত অঙ্ক আছে ততগুলো শূন্য লিখব। তো প্রথমে কতগুলো আবৃত্ত অঙ্ক আছে, 2টা আবৃত্ত অঙ্ক আছে, তাহলে 9 হবে 2 বার, আর অনাবৃত্ত আছে 2টা, তাহলে 0 হবে 2 বার। তো এক্স এর মান কিন্তু আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, তো এটাকে কি করব, 9900 দিয়ে ভাগ করব। তো আমরা যদি ভাগ করি ক্যালকুলেটরে আমরা এরকম মান পাই 34937 ডিভাইডেড বাই 825। এটাই কিন্তু ভগ্নাংশ আকারে আমরা বের করে ফেললাম।
তো এই নিয়মটা ফলো করে আমরা সব ধরনের আবৃত্ত দশমিক সংখ্যা যেগুলো আছে সেগুলোকে আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে পারি। ওকে, এখানে খেয়াল করো নির্ণেয় ভগ্নাংশের লব, অর্থাৎ এই যে ভগ্নাংশটা আমরা পেলাম, এখানে যে লবটা 419244 এটা কিভাবে এসেছে? এটা হচ্ছে কি প্রদত্ত সংখ্যার দশমিক ও পৌনপুনিক অংশ বাদ দিয়ে প্রাপ্ত পূর্ণ সংখ্যা। ধরো এটা হচ্ছে প্রদত্ত সংখ্যাটা, এটা থেকে তুমি দশমিক বাদ দিয়ে দাও, পৌনপুনিক অংশ বাদ দিয়ে দাও, তাহলে কি হয়? 42347 রাইট, এটা হয়। এটা থেকে আমরা কি বাদ দিব? অনাবৃত্ত অংশ দ্বারা গঠিত পূর্ণ সংখ্যা। অনাবৃত্ত অংশগুলো কি কি? 4234। তো 4234 বাদ দিলাম, তাহলে যেটা হবে সেটা হচ্ছে কি 419244। এটাই হচ্ছে আমার প্রাপ্ত যে সংখ্যাটার তার লব। আর হর হচ্ছে কি? হর হচ্ছে দশমিকের ডান পাশে যতগুলো আবৃত্ত অঙ্ক আছে ততটা 9 লিখবো, অর্থাৎ 2টা আবৃত্ত অঙ্ক আছে এখানে, এই জন্য 2টা 9 লিখবো, 99। এরপর 99-এর ডান পাশে কি লিখবো? যতগুলা অনাবৃত্ত অঙ্ক আছে ততগুলা শূন্য। এখানে অনাবৃত্ত অঙ্ক আছে হচ্ছে দশমিকের পরে, হ্যাঁ দশমিকের পরে, আবার দশমিক সহ পুরাটার মধ্যে না। তো দশমিকের পরে অনাবৃত্ত কয়টা আছে? 1টা 2টা, অর্থাৎ 9900। তো 5.23457কে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো। এটাও একদম আগের নিয়মেই, যে নিয়মে দেখিয়েছি ওটা এখানে করা আছে, তো তোমরা এটা অবশ্যই খাতায় করে নিবা। 45.2346কে দশমিক ভগ্নাংশে প্রকাশ করো, সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো। তো এটাতে আমরা কি করলাম যে জিনিসটাকে একটু শর্টকাটে নিয়ে আসলাম, হ্যাঁ শর্টকাটে করলাম। শর্টকাটে করতে হলে কি প্রথমে কি করতে হবে? লবটা আমরা বের করব। লব কি হবে? তোমার টোটালটা লিখে ফেলবো, 45, এদিকে 2346, কোনো ধরনের কিন্তু আমরা ইউজ করব না, দশমিক ইউজ করব না, পয়েন্টও ইউজ করব না। আচ্ছা, এটা থেকে কি বাদ যাবে? বাদ যাবে হচ্ছে অনাবৃত্ত অংশ দিয়ে গঠিত সংখ্যা। যেমন এখানে অনাবৃত্ত অংশ দিয়ে গঠিত কি 452, এটা হবে আমাদের লব। আর হর হবে কি? হর হবে হচ্ছে দশমিকের ডান পাশে যতগুলা আবৃত্ত সংখ্যা আছে ততগুলা 9। এখানে কয়টা আবৃত্ত সংখ্যা আছে? 1 2 3, মাঝখানেটা কিন্তু কনসিডার করতে হবে আবৃত্ত সংখ্যা হিসেবে। তো 1 2 3, তাহলে 9 9 9। আর এটার ডান পাশে কয়টা শূন্য হবে? দশমিকের পর যতগুলো অনাবৃত্ত সংখ্যা আছে বা পয়েন্ট ছাড়া যতগুলো সংখ্যা আছে। আর দশমিকের পর একটাই পয়েন্ট ছাড়া সংখ্যা আছে, অর্থাৎ একটাই শূন্য হবে। তো লব হর আমরা পেয়ে গেলাম। লব হর পেয়ে গেলে কিন্তু আমরা সাধারণ ভগ্নাংশে এভাবে প্রকাশ করে ফেলতে পারি সহজে। আর এগুলো এসেছে তোমার ক্যালকুলেটর ইউজ করে। ওকে, তো এভাবেই এই অঙ্কটাও করা হয়েছে সেমভাবে। তো আশা করি এটাও তোমরা পারবা। আমরা এখন দেখব আবৃত্ত দশমিক ভগ্নাংশ আরও কত প্রকার হতে পারে। তো প্রথমত সদৃশ আবৃত্ত দশমিক ভগ্নাংশ, আরেকটা হচ্ছে অসদৃশ আবৃত্ত দশমিক ভগ্নাংশ। তো সদৃশ আবৃত্ত দশমিক ভগ্নাংশ বলতে বোঝায় যে 2 বা ততোধিক আবৃত্ত দশমিক ভগ্নাংশের অনাবৃত্ত ও আবৃত্ত উভয় অংশের যদি অঙ্ক সংখ্যা সমান হয় তাহলে তাদেরকে পরস্পর আমরা সদৃশ আবৃত্ত দশমিক ভগ্নাংশ বলতে পারি। যেমন এখানে দুইটা সংখ্যা দেওয়া আছে। তো এখানে আবৃত্ত দশমিক ভগ্নাংশে দশমিকের পর অনাবৃত্ত অংশের সংখ্যা কত? অনাবৃত্ত অংশের সংখ্যা হচ্ছে এখানে 0, আর এখানেও অনাবৃত্ত অংশের সংখ্যা 0, ঠিক আছে? তো অনাবৃত্ত আর আবৃত্ত অংশের সংখ্যা হচ্ছে এখানে কত? 1, এখানেও 1, ঠিক আছে? তাহলে আমরা এই দুইটাকে পরস্পর সদৃশ আবৃত্ত দশমিক ভগ্নাংশ বলতে পারি। আর অসদৃশ হচ্ছে যাদের মধ্যে এই সিমিলারিটিটা নাই। যেমন এখানে অনাবৃত্ত যদি বলি, অনাবৃত্ত এখানে কয়টা? 1টা 2টা দশমিকের পর, আর এখানে 1টা 2টা দশমিকের, 1টা 2টা 3টা 4টা, কি বলতেছি, 4টা। তো এরা মিলল না। আর আবৃত্ত অংশ কত? এখানে হচ্ছে 2টা,
এখানে হচ্ছে 3টা, ঠিক আছে, 2টা 3টা, এটাও মিলল না, তাহলে এরা হচ্ছে পরস্পর অসদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ। এখন আমরা দেখব অসদৃশ আবৃত দশমিক ভগ্নাংশকে সদৃশ ভগ্নাংশে কিভাবে পরিণত করা হয়। যেমন এখানে 3টা পরস্পর অসদৃশ দশমিক ভগ্নাংশ দেখানো হয়েছে, এদেরকে আমরা সদৃশে আর কি কনভার্ট করব। তো প্রথমে এই 3টা আবৃত দশমিক ভগ্নাংশে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যাটা দেখব। এখানে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা কত? দশমিকের পর এখানে হচ্ছে 0, এখানে হচ্ছে 1, আর এখানে হচ্ছে 2, ঠিক আছে। তো এখানে এই যে লাস্ট যে সংখ্যাটা, ঠিক আছে, এই লাস্ট সংখ্যাটার অনাবৃত অঙ্ক সংখ্যা দশমিকে সবচেয়ে বেশি, ঠিক আছে, এবং এই সংখ্যা হচ্ছে 2, এটা হচ্ছে সবচেয়ে বেশি, ঠিক আছে। তাই সদৃশ্য আবৃত দশমিক ভগ্নাংশ করতে হলে প্রত্যেকটি দশমিক ভগ্নাংশের অনাবৃত অংশের সংখ্যা 2 হতে হবে, ঠিক আছে। যদি আমাকে তিনটা সমান হইতে হয় তাহলে কি হতে হবে? প্রত্যেকটার অনাবৃত অঙ্ক সংখ্যার প্রথমে সমান করতে হবে দশমিকের পর, তো প্রত্যেকটা 2 করতে হবে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা। আবার এই তিনটায় আবৃত দশমিক ভগ্নাংশে আবৃত অংশের অঙ্ক সংখ্যা কি কি? এখানে হচ্ছে 1টা, এখানে হচ্ছে 2টা, এখানে হচ্ছে 3টা, ঠিক আছে। তাহলে এই 3টার লসাগু আবার হচ্ছে 6। তাই সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ করতে হলে প্রত্যেকটি দশমিক ভগ্নাংশের আবৃত অংশের অঙ্ক সংখ্যা কি হতে হবে? 6 হতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের মোটামুটি এই নিয়মটা, রুলটা। তো দেখি 5.6 পৌনঃপুনিক। তো এটার অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা কত হতে হবে? 3 হইতে হবে। অর্থাৎ লিখলাম, যেমন প্রথম অঙ্কটা 5.6 পৌনঃপুনিক, তো এটাকে আমরা কি লিখতে পারি? 5.666666, মানে যতক্ষণ যায় অসীম সংখ্যক, তো এটাকে আমরা এভাবে লিখতে পারি 5 আমাদের অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা কত হতে হবে? 2টা হতে হবে, তো 66 লিখলাম অনাবৃত্তভাবে। তারপর আবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা কত হবে? 6 হতে হবে, তো 6 6 6 6 6 6 কত হইল? 1 2 3 4 5 6, তো এখান থেকে শুরু হলো, এখানে শেষ হলো, তো লিখলাম এটা। পরের ম্যাথটা কি লিখলাম? পরের ম্যাথটা দেখিয়ে দিই। 7.345 এর ওপর পৌনঃপুনিক, তো এটাকে আমরা নর্মালি কি লিখতে পারি? 7.3454545 যেতে থাকবে। তো আমরা যদি সদৃশ করতে চাই কিভাবে লিখব? 7.3454545 অনাবৃত অংশ কত থাকতে হবে? 2 থাকতে হবে, রাইট? সো 3 4, হ্যাঁ, তাহলে 5 4 5 4 5 4 5 4, তো এইভাবে যেতে থাকবে। আর অনাবৃত্ত অংশের সংখ্যা থাকবে কত? 6, রেস্ট্রিকশন দেওয়া আছে। তো অনাবৃত্ত অংশ 3 4 লিখলাম, তারপর থেকে অনাবৃত্ত আবৃত্ত শুরু হবে। আবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা হবে 6, তো এখান থেকে আবৃত্ত শুরু করতেছি 1 2 3 4 5 6, এখানে গিয়ে শেষ হবে। লাস্টের 2টা সংখ্যা আমি ইরেজ করে দিচ্ছি। তো এভাবে আমরা লিখলাম, ঠিক আছে। আর লাস্টের ম্যাথটাকে কীভাবে লিখলাম? 10.78423, এখানে অনাবৃত্ত অংশ ওই যে 42 এর ওপর আবৃত্ত পৌনঃপুনিক সংখ্যা দেওয়া আছে, চিহ্ন দেওয়া আছে। তো এটাকে সদৃশ করতে হলে অনাবৃত্ত অঙ্ক সংখ্যা হতে হবে 2, অলরেডি 2টা দেওয়াই আছে। আর আবৃত্ত অংশ করতে হবে 6, 423 423, তারপর আবৃত্ত সাইনটা দিয়ে দিলাম, পৌনঃপুনিক চিহ্নটা দিয়ে দিলাম। তো এইভাবে আমরা সদৃশ আবৃত্ত ভগ্নাংশে পরিণত করলাম। এখন আমরা দেখব আবৃত্ত দশমিক ভগ্নাংশের যোগ বিয়োগ কীরকম হয়। যেমন এখানে আমার 3টা সংখ্যা দেওয়া আছে, আবৃত্ত দশমিক সংখ্যা, তো এদেরকে যোগ করতে হবে। তো যোগ করার প্রথম ধাপটা হচ্ছে
তিনোটাকে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে পরিণত করতে হবে। তো সদৃশ কীভাবে পরিণত করব? এখানে দেখো, অনাবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা হবে 2। কারণটা কি? তো খেয়াল করো, প্রথম সংখ্যায় অনাবৃত্ত অংশ কয়টা? 0টা। দ্বিতীয় সংখ্যায় 1টা। তৃতীয় সংখ্যায় 2টা অনাবৃত্ত অংশ। তো অনাবৃত্ত অংশের ক্ষেত্রে সর্বোচ্চ যেই সংখ্যাটা থাকে সেটাই আমরা নিই। তো অনাবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা হচ্ছে 2। আর আবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা হবে লসাগু 6। এটা কিভাবে? প্রথমটাতে আবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা কত? 2। পরেরটাতে 2। তারপর 3 নাম্বারটাতে 3। তো আবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা হবে কত? 2 এবং 3-এর লসাগু 6। তো এই অনুযায়ী আমরা এখন সদৃশ আবৃত্ত দশমিক ভগ্নাংশগুলো লিখব। তো 3.89, যেটা 3.89 উপরে পৌনঃপুনিক। তো এটাকে আমরা লিখতে পারি 3.89, 89, 89, 89 এভাবে। তো আমার শর্ত দেওয়া আছে যে অনাবৃত্ত অংশ আমাকে 2টা অঙ্ক বিশিষ্ট রাখতে হবে, অর্থাৎ দশমিকের পরে 2টা আমরা অনাবৃত রাখবো। এরপর থেকে আবৃত্ত শুরু হয়ে কয়টা হবে? 6টা অঙ্ক হবে। 1, 2, 3, 4, 5, 6। তো এখানে গিয়ে শেষ হবে। ঠিক সেমভাবে 2.178, 78-এর উপর আমার হচ্ছে পৌনঃপুনিক। তাহলে 2.178, 78, 78, 78 লিখলাম। তো প্রথম 2টা কি হবে? অনাবৃত থাকবে। তাহলে আবৃত্ত কোথা থেকে শুরু হবে? এই জায়গার থেকে শুরু হবে। আর 1, 2, 3, 4, 5, 6 এতটুকু পর্যন্ত থাকবে। তাহলে পরে আমরা এই অংশটা ইরেজ করে দিলাম। ঠিক সেমভাবে 3 নাম্বারটা দেখি। 3 নাম্বারটা হচ্ছে 5.8979, একটু সমস্যা হচ্ছে, হ্যাঁ। তো এখানে 798 এটার উপরে পৌনঃপুনিক আছে। তাহলে আমরা লিখতে পারি 5.89, 789, 789। তো প্রথম দশমিকের পরের 2টা হচ্ছে অনাবৃত, তারপর থেকে আবৃত্ত শুরু হয়ে 1, 2, 3, 4, 5, 6 6টা পর্যন্ত আবৃত্ত শেষ। তো এভাবে আমরা সদৃশ আবৃত্ত দশমিকের প্রথমে পরিণত করলাম। ঠিক আছে? আচ্ছা, এরপরে তো আমরা এটা সাধারণ যোগের নিয়মেই করলাম। এখন যেটা করব সেটা হচ্ছে প্রত্যেকটা সংখ্যার পাশে একটা দাগ দিয়ে নিচ্ছি। ঠিক আছে? তো এখানে 8, 9-এর উপর পৌনঃপুনিক আছে, অর্থাৎ আরও যদি 2টা সংখ্যা নিতে চাই কি হবে? 9-এর পর 8, 9। এটার 7 আর 8-এর উপর পৌনঃপুনিক আছে। আরও 2টা যদি সংখ্যা নিতে চাই কত হবে? 7-এর পর 8, 7। আর এখানে 798, এই 3টার উপরেই পৌনঃপুনিক আছে। তাহলে 798, 798 পর্যন্ত আর নেব না, 2টা সংখ্যা নেব। তো এই 2টা আমরা যোগ করব এখন। যোগ করে আমরা পাই হচ্ছে এখানে 25-এর 5, তারপর হাতে 2, তারপর এখানে আসলো 8, 8, 16, 16, 2-এ 18, 18-র সাথে হচ্ছে 25। তো 5 বসলো। তাহলে আমাদের হাতে কি থাকলো? হাতে কিন্তু আমার 2 থাকলো। ঠিক আছে? ওই 2 অঙ্কটা আমরা এখানে কি করব? যোগ করে দিব। ঠিক আছে? যোগ করলে আমার কি হয়? যোগ করলে হয় 6, 7, এখানে হচ্ছে 5, 6, 7, 5, 7, 9, এখানে হচ্ছে 11। তো এখানে খেয়াল করো 11.975, 7, 6, 5, 7, 6। এখানে একটা জিনিস খেয়াল, তো এখানে 5, 7, 6, 5, 7, 6 এই 2টা কিন্তু বারবার পুনরাবৃত্তি হচ্ছে। তার মানে আমরা এটা এভাবে লিখতে পারি 11.97576, এই জিনিসটা
বারবার পুনরাবৃত্তি হচ্ছে, তো আমরা এটাকে এভাবে লিখতে পারি। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে ধরো যেই বরাবর পৌনঃপুনিকটা আছে সেই বরাবর কিন্তু পৌনঃপুনিক বসবে। এখানে এই বরাবর পৌনঃপুনিকটা শুরু হয়েছে, এটার উপর গিয়ে পৌনঃপুনিক চিহ্নটা বসবে, আবার শেষে গিয়ে শেষ হয়েছে পৌনঃপুনিক চিহ্নটা, এখানে আমার পৌনঃপুনিক চিহ্নটা শেষ হবে। আচ্ছা, এরপরের ম্যাথে যাই। এখানে 3টা যোগ করতে বলেছে। তো প্রথমেই আমরা সদৃশ বৃত্ত দশমিক ভগ্নাংশতে কনভার্ট করে নিব। তো গেল। এখন আমরা নর্মাল যোগের নিয়মে যোগ করলাম। এরপরে হবে কি, এরপরে হচ্ছে আমরা এক্সট্রা 2টা অঙ্ক নিব প্রত্যেকটার ক্ষেত্রে। তো এখানে এক্সট্রা অঙ্ক নিলাম। এখানে রিপিটেটিভ কোনগুলা? 4, 7, 8 বারবার আসবে, 4, 7, 8। তো 4, 7 এর পর কি আসবে? 8 আসবে, আবার 4 থেকে শুরু হবে। এনাফ, 2 অঙ্ক পর্যন্ত নিব। আচ্ছা, এখানে নিব হচ্ছে, এখানে যেহেতু কোনো আবৃত দশমিক অঙ্কই নাই, সো আমরা এখানে 0, 0 নিব। এখানে 7, 1 আছে, 7, 1 বারবার রিপিট করবে। তো এখানে 7-এ গিয়ে শেষ হয়েছে, তাহলে আবার কোত্থেকে রিপিট করবে? 1 থেকে রিপিট করবে। তো 1, 7। তো এখানে যোগ করব, যোগ করে কি হয়? 7 আর 4, 11। এখানে 1 যোগ হবে, 8, 9, 10। তো এখানে হাতে কি থাকলো? হাতে থাকলো +1। এখন +1 এখানের মধ্যে যোগ হয়ে যাবে। যোগ হয়ে গেলে কি হয়? যোগ হয়ে গেলে আমরা পাই 5, 6, 5, 9, 1, 0, 1, 1, 0.16। তো এখানে এই যে এই বরাবর হচ্ছে পৌনঃপুনিকটা এখানে দিব আর লাস্টে দিব। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এই অংশটা বারবার রিপিট করবে এখানে। এখন দেখব আমরা কিভাবে এটাকে বিয়োগ করতে পারি। তো প্রথমেই আমরা কি করব, প্রত্যেকটা সংখ্যাকে সদৃশ আবৃত দশমিক সংখ্যাতে কনভার্ট করে নিব। তো এখানে প্রথমে এটাকে কনভার্ট করলাম, দ্বিতীয় সংখ্যাটাকে কনভার্ট করলাম, তারপর একদম মানে নিয়মেই, সাধারণ নিয়মে আমরা বিয়োগটা করে নেব। বিয়োগটা করে নেওয়ার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে আবার যোগের মতোই আমরা এক্সট্রা 2টা অঙ্ক নিব ডান পাশে। তো প্রথমে এখানে 4 আর 3 হচ্ছে রিপিটেটিভ। 4 আর 3-এর ওপরে পয়েন্ট আছে যেহেতু, তো 3, 4, তাহলে কি শুরু হবে? 3, 4, তারপর আবার 3, 4 শুরু হবে। ঠিক আছে, 3, 4। আচ্ছা, আর এখানে 6, 7, 3 এই 2টার উপরে, এই 3টার উপরে পৌনঃপুনিক পয়েন্ট আছে। তো এখানে 6, 7, 3, তাহলে আবার কি হবে? 6, 7, 3টা আর নিব না, এখানে আমরা 2টা অঙ্ক নিয়ে কাজ করছি। আচ্ছা, এখন এটা থেকে এটা বাদ দিব। তো আমরা যদি তো নর্মাল নিয়ম অনুসারেই এটা থেকে ধার নিচ্ছি 1, তো 14 থেকে 7 গেলে 7, আর এখানে হয়ে গেল কত? 2 হয়ে গেল। তো এখান থেকে কি নিতে হবে? 1 ধার নিতে হবে। ঠিক আছে, 1 ধার নিয়েছি। ধার নিলে কত থাকে? 12, 12 থেকে 6 গেলে 6। তো আমরা যে একটা ধার নিয়েছি, এই ধার নেওয়া একটাই আমাকে বিয়োগ করতে হবে। তো বিয়োগ করব, 1 থেকে 1 গেলে 0, বাকিগুলো ঠিক আগের মতোই সেম থাকবে। 2.9966976। ঠিক আছে, আর হচ্ছে পৌনঃপুনিক চিহ্নটা একদম বরাবর বসবে, যেমন এখানে 0-র উপর বসবে, আর এখানে হচ্ছে 6-এর উপর বসবে। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সারটা। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের নির্ণয় বিয়োগফল। আচ্ছা, এখন দেখব আবৃত দশমিক ভগ্নাংশের গুণভাগ কিভাবে করা হয়। প্রথম ধাপ হচ্ছে সাধারণ ভগ্নাংশে পরিণত করে গুণ বা ভাগের কাজ করা, পরে প্রাপ্ত উত্তরকে দশমিকে পরিণত করা। সসীম দশমিক ও আবৃত দশমিকের মধ্যে গুণভাগ করলেও নিয়ম একই। যদি আমরা একটা সসীম দশমিক এবং আরেকটা আবৃত দশমিকের মধ্যে গুণভাগ করি, সেম নিয়ম। তবে ভাগের ক্ষেত্রে ভাজক ও ভাজ্য উভয়কে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রথমে পরিণত করে নিতে হবে। আচ্ছা, তো প্রথমে গুণ দেখি। গুণের মধ্যে কি করব? প্রত্যেকটাকে আমরা কি করব? সাধারণ ভগ্নাংশে পরিণত করে নিব। তো এটাকে প্রথমে সাধারণ ভগ্নাংশে পরিণত করলাম। এটাকে আমরা এভাবে লিখতে পারি 25/10, অর্থাৎ 5/2।
তারপর 4.35 পৌনপুনিক, এটাকে আমরা পৌনপুনিক মানে আবৃত্ত ভগ্নাংশকে যে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করা শিখেছি সেই নিয়মে আমরা সাধারণ ভগ্নাংশে রূপান্তর করলাম। নিয়মটা যদি আমরা একটু পুনরায় করি, নিয়মটা কি ছিল? উপর একটা লব থাকবে, লব বাই হর। তো লবটা কি হবে? লব হবে হচ্ছে লব হচ্ছে টোটাল মানে সংখ্যাটা, দশমিক উঠায় ফেলবো, দশমিক উঠায় ফেলে যে পূর্ণ সংখ্যাটা পাবো সেটা 435 বিয়োগ অনাবৃত্ত অংশ দিয়ে তৈরি করা যে পূর্ণ সংখ্যাটা। এখানে অনাবৃত্ত অংশ হচ্ছে 4 আর 3, তো 4 আর 3 দিয়ে তৈরি করা সংখ্যাটা বিয়োগ করব, ডিভাইডেড বাই হর কি হবে? হর কি হবে? হর হচ্ছে তোমার যতটা আবৃত্ত অংশ আছে বা আবৃত্ত অঙ্ক আছে, এখানে একটা আবৃত্ত অঙ্ক আসে, তাইলে আমরা বলবো 9, ঠিক আছে? 9, আর 9-এর পাশে কয়টা শূন্য হবে? যতটা অনাবৃত্ত অঙ্ক থাকবে, এখানে অনাবৃত্ত অঙ্কের সংখ্যাও 1, তাহলে শূন্য হবে একটা। তো আমরা এভাবে সাধারণ ভগ্নাংশে পরিণত করে নিলাম। তো থার্ড নাম্বারটাকেও সেমভাবে সাধারণ ভগ্নাংশে পরিণত করে নিলাম। এখন 3টা গুণ করব। তো গুণ করা মানে একদম সহজ, মানে এরকম গুণ টার্মে লিখবো, এরপর হচ্ছে ক্যালকুলেটরে বসাই দিব, তাহলে কিন্তু আমাদের মানটা চলে আসবে। আচ্ছা, এখন দেখব ভাগ। ঠিক আছে, ভাগের ক্ষেত্রেও প্রথমে সাধারণ ভগ্নাংশে পরিণত করে নিচ্ছি, যেই নিয়ম অনুসারে আমরা এখানে সাধারণ ভগ্নাংশে পরিণত করে নিলাম। আবার পরের অঙ্কটাকেও সাধারণ ভগ্নাংশে পরিণত করে নিলাম। তারপর ভাগ আসলো। তো এখানে একটাই শুধু চেঞ্জ, সেটা হচ্ছে ভাগটা গুণ হয়ে যাবে, আর গুণ হয়ে গেলে লব হরে চলে যাবে, হর লবে চলে যাবে। তো পরের এটাতে দেখো গুণ হয়ে গেল, হরটা লবে চলে গেল, মানে 990 এটা লবে চলে গেল আর হরটা নিচে চলে গেল। তো এতটুকুই শুধু ডিফারেন্স, এরপর ক্যালকুলেটর করলাম বাকিটা। ওকে, এখন আমরা অনুশীলনের কিছু ম্যাথ দেখব, যেগুলো একটু আনকমন, আর বাকিগুলো মোটামুটি উদাহরণের সাথে মিল আছে। আচ্ছা, তো প্রমাণ করতে হবে যে যে কোনো বিজোড় পূর্ণ সংখ্যার বর্গ একটা বিজোড় সংখ্যা। ধরি 2x - 1 একটা বিজোড় পূর্ণ সংখ্যা। কিভাবে? 2x তো একটা জোড় সংখ্যা, আর যে কোনো জোড় সংখ্যা থেকে একটা কম হওয়া মানে সেটা অবশ্যই একটা বিজোড় সংখ্যা। বিজোড় পূর্ণ সংখ্যা যেখানে x যে কোনো পূর্ণ সংখ্যা। ওকে, তাহলে সেই বিজোড় পূর্ণ সংখ্যাটির বর্গ অর্থাৎ 2x - 1 এর বর্গ হচ্ছে জাস্ট 2x - 1 হোল স্কোয়ার। তো এটাকে আমরা a - b হোল স্কোয়ারের সূত্র হিসেবে নিলাম। এখন 4x² - 4x + 1। তো পরে 4xটা প্রথম দুইটা রাশি থেকে 4x কমন গেলে কি হয়? x - 1 + 1 হয়। আবার 4xকে আমরা লিখতে পারি 2 × 2x × x - 1 + 1। যেহেতু x যে কোনো পূর্ণ সংখ্যা, ফলে x - 1 ও x দুইটা ক্রমিক পূর্ণ সংখ্যা, তাহলে 2 × 2x × x - 1 একটা জোড় সংখ্যা। কিভাবে? কারণ x আর x - 1 দুইটা ক্রমিক পূর্ণ সংখ্যা। ধরো x হতে পারে 4, x যদি 4 হয় তাহলে x - 1 কত হবে? 3 হবে। তাহলে 4 × 3, ঠিক আছে? এটার সাথে আবার 2 গুণ করা, আবার এটার সাথে 2 গুণ করা, কত হয়? 3 × 4 = 12, 12 × 24, 24 × 2 = 48। তো আলটিমেটলি এটা একটা পূর্ণ সংখ্যা, এতটুকু অংশ একটা পূর্ণ সংখ্যা। তাহলে এটার সাথে যদি আবার 1 যোগ করা হয়, কোনো একটা বিজোড় সংখ্যা, কোনো একটা জোড় সংখ্যার সাথে যদি আমরা 1 যোগ করি, সেটা আবার বিজোড় হয়ে যায়। অর্থাৎ এই বিজোড় পূর্ণ সংখ্যাটির বর্গ কিন্তু একটা তাহলে বিজোড় সংখ্যা। আরেকটা ম্যাথ দেখি আমরা। প্রমাণ করতে হবে যে দুইটা ক্রমিক জোড় সংখ্যার গুণফল 8 দ্বারা বিভাজ্য। ক্রমিক জোড় সংখ্যা বলতে বোঝানো হচ্ছে ধরো পরপর জোড় সংখ্যা, যেমন আমরা যদি স্বাভাবিক সংখ্যাগুলো চিন্তা করি 1 2 3 4 5 6, রাইট? তো 1 বিজোড় 2 জোড়, 3 বিজোড় 4 জোড়। তো 2 এর পর জোড় সংখ্যাটা কি? 4, 4 এর পর জোড় সংখ্যাটা কি? 6।
অর্থাৎ আমরা ক্রমিক জোড় সংখ্যা বলতে বুঝতেছি কোনটা কোনটা, যে 2 4, তারপর 4 6 এরকম বুঝতেছি। তো প্রথমে আমরা ধরে নিব যে দুইটা ক্রমিক সংখ্যা যথাক্রমে ক্রমিক জোড় সংখ্যা যথাক্রমে 2x ও 2x প্লাস 2। 2x অবশ্যই একটা জোড় সংখ্যা, x যে কোনো নাম্বারই হোক না কেন 2x অবশ্যই জোড় সংখ্যা হবে এবং তার সাথে 2 যোগ করলে তার পরের জোড় সংখ্যাটাকে পাওয়া যাবে। ঠিক আছে, তো এটা যদি আমি একটু লিখে দেখাই, x ইকুয়াল টু যদি আমার 1 হয় তাহলে এটা হচ্ছে 2 আর এটা হচ্ছে 4। ঠিক সেমভাবে অন্যান্য x এর যে কোনো মানের জন্য কিন্তু আমরা এই দুইটাকে ক্রমিক জোড় সংখ্যা বলতে পারি। ওকে, এখন এদের গুণফল 2x ইন্টু 2x প্লাস 2, রাইট? তো আমরা লিখতে পারি 2টাকে যদি আমরা বের করে নিয়ে আসি যে 2x, 2 যদি আমরা এখান থেকে কমন নিই x প্লাস 1 হয়। ঠিক আছে, তো x প্লাস 1 হয়, তাহলে 2 ইন্টু 2 কত হয়? 4x ইন্টু x প্লাস 1। যেহেতু x ও x প্লাস 1 দুটি ক্রমিক পূর্ণ সংখ্যা, এই দুইটা কিন্তু ক্রমিক পূর্ণ সংখ্যা, একটা যদি 1 হয় আরেকটা কি হবে? 2 হবে এরকম। সুতরাং এদের যে কোনো একটি অবশ্যই জোড় সংখ্যা হবে। ঠিক আছে, যে কোনো একটি অবশ্যই জোড় সংখ্যা হবে, এদের গুণফলও জোড় সংখ্যা হবে। অর্থাৎ x ইন্টু x প্লাস 1 2 দ্বারা বিভাজ্য। এরা যেহেতু ক্রমিক পূর্ণ সংখ্যা, ঠিক আছে, ধরো একটা যদি ধরো 3 হয় আরেকটা অবশ্যই 4 হবে, একটা যদি হয় 9 আরেকটা অবশ্যই হবে 10 এরকম। তো এই জোড়ার মধ্যে, এই দুইটার মধ্যে যে কোনো একটি অবশ্যই জোড় সংখ্যা হবে, তাই সেটা অবশ্যই কি হবে? 2 দ্বারা বিভাজ্য হবে। জোড় সংখ্যা যদি হয় 2 দ্বারা বিভাজ্য হবে। তার মানে আমার এই যে এই পার্টটা x ইন্টু x প্লাস 1 এই অংশটা কি 2 দিয়ে বিভাজ্য। তাহলে আমরা বলতে পারি 4x ইন্টু x প্লাস 1 এটাও 8 দ্বারা বিভাজ্য। আমরা এখন পরের ম্যাথটাতে যাই। n ইকুয়াল টু 2x মাইনাস 1, যেখানে x ইজ এলিমেন্ট অফ n, অর্থাৎ x হচ্ছে স্বাভাবিক সংখ্যা। দেখাও যে n স্কোয়ারকে 8 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 অবশিষ্ট থাকে। তো প্রথমে n ইকুয়াল টু লিখলাম, এখন আমরা nকে বর্গ করব। তো বর্গ করে দেখো 2x মাইনাস 1 হোল স্কোয়ার, এটাকে আমরা a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র হিসেবে লিখতে পারি এভাবে। তো এখানে প্রথম দুইটা টার্ম থেকে আমরা 4x কমন নিয়ে ফেলতে পারি, তাহলে হয় 4x ইন্টু x মাইনাস 1 প্লাস 1। তো এখানে x এবং x মাইনাস 1 দুইটা ক্রমিক স্বাভাবিক সংখ্যা। ঠিক আছে, অর্থাৎ ক্রমিক যদি পরপর সংখ্যা আর কি, তো দুইটা যদি ক্রমিক স্বাভাবিক সংখ্যা হয় তার মধ্যে একটা অবশ্যই জোড় থাকবে আর তাদের গুণফলও একটা জোড় সংখ্যা হবে। ঠিক আছে, যেমন x যদি তোমার সাপোজ 3 হয় তাহলে x মাইনাস 1 কত হবে? 2 হবে। হ্যাঁ, তার অর্থাৎ 2 হচ্ছে একটা বিজোড় একটা জোড় সংখ্যা। অর্থাৎ x যদি সে 5 হয় তাহলে x মাইনাস 1 কত হবে? 4 হবে। তো যেখানে 4 একটা জোড় সংখ্যা আর এই দুইটার গুণফল 4 5 20, এটাও কিন্তু একটা জোড় সংখ্যা হবে। অর্থাৎ আমরা বলতে পারি যে x ইন্টু x মাইনাস 1 এটা হচ্ছে 2 দ্বারা বিভাজ্য, রাইট? 2 দ্বারা বিভাজ্য। এখন এটার সাথে যদি আমার 4 গুণ হয়ে যায়, ঠিক আছে, এটার সাথে যদি আমার 4 গুণ হয়ে যায় তাহলে এই টার্মটা অর্থাৎ 4 ইন্টু x ইন্টু x মাইনাস 1 এই টার্মটা 4 ইন্টু 2 অর্থাৎ 8 দ্বারা বিভাজ্য, রাইট? বিভাজ্য। ঠিক আছে, তো আমরা তাহলে বলতে পারি এতটুকু পর্যন্ত 8 দ্বারা বিভাজ্য, আর কি বাকি থাকে? প্লাস 1 বাকি থাকে। তো এটাকে বলা হচ্ছে প্রতি ক্ষেত্রে 1 অবশিষ্ট থাকে। আজকে এ পর্যন্তই, এর মাধ্যমে শেষ হলো বাস্তব সংখ্যা চ্যাপ্টারটি। ধন্যবাদ সবাইকে।